পূর্বের পার্টে আমরা দেখেছি যে মেয়র ইলেকশন জিতে গেছে আর পদবী শপথ নেওয়ার আগে টিভিতে যে সব ইলিগাল কাজের এভিডেন্স দেখানো হয়েছে আর এই খবর না জেনে যে শপথ নিতে চলে যায়, কিন্তু সেখানে লি আসে। লি তাকে বলে তুমি জেলে যাবে। এর মধ্যেই পুলিশ এসে জেজেকে অ্যারেস্ট করে, কারণ সে ইলেকশনের রুলসের বিপক্ষে গিয়ে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে ঘুষ দিয়ে তাকে জেজের পার্টিতে জয়েন করিয়েছে। এই পার্টির শুরুতে পুলিশ জেজেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। তখন মিডিয়ার লোকজন জেজেকে প্রশ্ন করে আপনার উপর লাগা দোষ কতটুকু সত্যি। জেজে বলে যদি কেউ এই দেশের জনতার জন্য ভালো কিছু করতে চায় তখন কিছু লোকের তো জ্বলে যায় আর তার উপরে অপবাদ দেওয়া হয়। আমার সাথেও ঠিক এরকমই হয়েছে, কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব, কারণ এটাই সত্যি। আর তখনই জিনা আসে, যাকে দেখে জেজে অবাক হয়ে যায়। জিনা তখন বলে কি মিস্টার জেজে, ভয় পেয়ে গেছো? আমি ভূত না। তুমি আমাকে মারার চেষ্টা অবশ্যই করেছিলে, কিন্তু আমি বেঁচে গেছি। এই দেখো, আর এখন দেখো আমি তোমার কি অবস্থা করি। জেজে তখন বলে আমি জানি তুমি আর লি মিলে আমাকে এর মধ্যে ফাঁসিয়েছ। আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শুধু তোমার আর লির মধ্যেই আছে, কিন্তু আমার পাওয়ার কি এটা আমি তোমাদের সবাইকেই তাড়াতাড়ি বোঝাবো। টিভিতে এই খবর দেখে চেয়ারম্যানের ওয়াইফ বলে এই জিনা এত কিছু করবে আমি ভাবতেও পারিনি। নাথান তখন বলে মা, এটা খুবই ভালো একটা সুযোগ। জেজেকে ছাড়া এন্ড্রু কিছুই নয়, এই জন্য আমরা তাকে খুব সহজে ডোডো গ্রুপ থেকে বের করে দিতে পারবো। তখন নাথানের অ্যাসিস্ট্যান্ট বলে এন্ড্রু শেয়ার হোল্ডারের সিক্রেট মিটিং ডেকেছে। চেয়ারম্যানের ওয়াইফ বলে মিটিং হওয়ার আগে আমরা একটা সিক্রেট মিটিং ডাকবো, যেখানে আমরা ডোডো গ্রুপ থেকে এন্ড্রুকে বের করার সিদ্ধান্তটা নেব। অন্যদিকে এন্ড্রু শেয়ার হোল্ডারদের জন্য ওয়েট করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কেউ আসে না। তখন এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট বলে চেয়ারম্যানের ওয়াইফ এইসব শেয়ার হোল্ডারদেরকে আলাদা একটা মিটিংয়ে ডেকেছে, এই জন্য এখানে কেউ আসবে না। ওইদিকে মিটিংয়ে চেয়ারম্যানের ওয়াইফ বলে এই কোম্পানির চেয়ারম্যান হওয়ার জন্য আমি এটা বলতে চাই যে যেসব শেয়ার হোল্ডার মিটিং হবে তার মধ্যে আপনাদের সবাইকেই আমাকে সাপোর্ট করতে হবে। আমার হাজব্যান্ডের শরীরের অবস্থা খুবই খারাপ, সে চেয়ার থেকে উঠতে পারে না। এই জন্য আমি চাই আপনারা সবাই এই মিটিংয়ের মধ্যে এন্ড্রুকে ভাইস চেয়ারম্যানের পজিশন থেকে বের করে দিন। আর নাথান তখন বলে ওঠে আমার মা একদম ঠিক বলেছে, ওই মিটিংয়ে আমি আপনাদের সবাইকেই সাপোর্ট করব, আর এরপর থেকে ওটাই হবে যেটা আমি চাইবো। কিন্তু কোনো শেয়ার হোল্ডারই নিজের মুখ খুলে না। কিন্তু তখন এন্ড্রু এসে বলে এই লোকেদেরকে আমি ডেকেছিলাম, তাহলে আপনি কেন তাদেরকে এখানে ডেকেছেন? চেয়ারম্যানের ওয়াইফ তাকে এখানে অনেক অপমান করে যে তুমি তো হলে জেজের কাঠের পুতুল, যেখানে সে নিজেই জেলে পড়ে আছে, তাহলে তুমি এখন কি করবে? তোমার এখানে কোনো জায়গা নেই। আসলে শেয়ার হোল্ডারদের সবারই বিশ্বাস ছিল যে এন্ড্রু যে কোনোভাবে ডোডো গ্রুপকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু চেয়ারম্যানের ওয়াইফের কথা শুনে মনেই হচ্ছে তাদের সে এন্ড্রুকে কোম্পানি থেকে বের করে দিতে চাচ্ছে। এই জন্য তারা আর কোনো রাস্তা না পেয়ে নাথানকে সাপোর্ট করা শুরু করে। এই জন্য এন্ড্রু রেগে বাইরে চলে আসে। অন্যদিকে জেজেকে জেলে দেখানো হয়। সে বসে বসে ভাবছিল যে আমার সাথে এত বড় ধোঁকাবাজি কে করলো। তার মানে হলো জেজে লি আর জেনের উপরে সন্দেহ তো আছেই, কিন্তু কনফার্ম নয়। জেজে এটাও ভাবে যে যদি তারা দুজন এসব করে তাহলে তারা কিভাবে এই প্ল্যান সাকসেস করেছে। যে এসব কিছু ভাবছিল, তার মধ্যে হঠাৎ করে তার প্যানির কথা মনে পড়ে। তখন জেজে বলে কোথাও তো আবার সে আমাকে ধোঁকা দিল না? না, সে তো এরকম করতে পারে না। যে এসব কিছু ভাবছিল এর মধ্যেই সেখানে তার বডিগার্ড আসে। যে বডিগার্ডের ফোন নিয়ে তার শ্বশুর মানে নেইলকে কল করে, কিন্তু নেইল কল ধরে বলে তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি আছে নাকি গোবরে ভরা? একটা কাজও কি ভালো করে করতে পারো না? চিটিং করার ট্যালেন্ট যদি না থাকে তাহলে করেছো কেন? তুমি জেলে আছো, আমার কোনো সমস্যা নেই। আমি তো খুশি যে আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাবে, আর এখন আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্কই নেই, আর না আমি তোমাকে কোনো সাহায্য করব। তখন কিমি বলে বাবা আপনি এরকম বলবেন না। আর ওদিকে জেজে আপসেট হয়ে পড়ে। তখন জেজে বডিগার্ডকে বলে তুমি এখন থেকে প্যানির পিছু করবে। অবশ্যই এই প্ল্যানে প্যানিও সাথে আছে। বডিগার্ড বলে সাথে আছে মানে? আমার তো প্রথম থেকেই তার উপরেই সন্দেহ ছিল, কিন্তু আপনি তো তার উপরে একদম ফিদা হয়েছিলেন। তারপরেও আমি তাকে ফলো করে দেখে বলছি। তারপর বডিগার্ড জেজের জন্য একটা অনেক বড় লয়ার হায়ার করে, কিন্তু ওই লয়ারের জায়গায় তার অ্যাসিস্ট্যান্ট আসে। সে অনেক ইয়াং আর অভিজ্ঞ মনে হচ্ছে। যে অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমার সিনিয়রের সাথে দেখা করতে চাই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আমার সাথে কথা বলুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবো। যে বলে এটা ছোট একটা কেস, আর কেউ প্ল্যান করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে,
আমাকে আর ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে সামনাসামনি বসে কথা বলাও, তখন তুমি সত্যিটা জানতে পারবে। আমি কখনো তার সাথে দেখা করার চেষ্টাই করিনি। তুমি যদি চাও তাহলে আমার সব কন্ট্রাক্ট ডিটেলস চেক করতে পারো। তারপর ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে ডাকা হয়, আর তার লয়ারও ছিল। সে হলো জন। সে জেজেকে বিরক্ত করতে কোনো উপায় বাদ দেয় না, কিন্তু জেজে তার কথা খেয়াল না করে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করে, সত্যি কথা বলো যে আমি কি তোমার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, আর আমি কি তোমাকে জোর করে টাকা দিয়ে আমার পার্টিতে জয়েন করিয়েছি? তখন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে, এখন এইসব কথার কোনো গুরুত্বই নেই, এরপর থেকে আমাদের আর ভুল না করাই ভালো। এই কথা শুনে জেজে রেগে যায় আর বলে, তুমি যে লোকেদের জন্য এসব কথা বলছো না, তারাই আমাকে এসবের মধ্যে ফাঁসিয়েছে, আর তারা সময় আসলে তোমাকেও শেষ করে দেবে। এই জন্য যদি তুমি এখন সত্যিটা বলো তাহলে বেঁচে যাবে। কিন্তু এর মধ্যেই ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের ইনজেকশনের সময় হয়ে যায়। আসলে তার ডায়াবেটিস, এই জন্য সে ইনসুলিন ইনজেকশন লাগায়, আর এই ব্যাপারটা জেজে খেয়াল করে। ওইদিকে কিমি নেইলকে জোর করে আর বলে, বাবা প্লিজ জেজেকে ছাড়ানোর জন্য কিছু একটা করেন। কিন্তু নেইল বলে সে আমার পেছনে না জানে কি করেছে, আমি তার কোনো সাহায্য করব না, আর হ্যাঁ তোমার জন্য ভালো হবে যে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। তখন কিমি বলে, কিন্তু বাবা আপনি তো বলেছিলেন সে আমার জন্য পারফেক্ট, আর এখন হঠাৎ করে এরকম কেন বলছেন? আপনি কিছু করেন বা না করেন, আমি আমার হাজবেন্ডকে অবশ্যই বাঁচাবো, এতে যা হবার তা হয়ে যাক। এটা বলে সে চলে যায়। তখন জিরাট বলে, স্যার আপনি কিমিকে বলছেন না কেন জেজে আর প্যানের মধ্যে সম্পর্ক আছে? নেইল বলে, আমার মনে হয় প্যানি জেজেকে ফাঁসানোর উদ্দেশ্যে এখানে এসেছিল, এই জন্য সে জেজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। একটা কাজ করো, তার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করো যে সে আসলে কার জন্য কাজ করছে। পরের সিনে প্যানি মজুর সাথে দেখা করতে যায়, আর একটা গাড়ি তাকে ফলো করছিল বলে সে তার গাড়ি থামিয়ে দেয়। আসলে জেজের বডিগার্ড তাকে ফলো করছিল, আর সে চাইতো না যে প্যানি তাকে সন্দেহ করুক, এই জন্য বডিগার্ড সেখান থেকে চলে যায়। কিন্তু সে জিরাটকে কল করে আর বলে, হয়তো প্যানির আমার উপরে সন্দেহ হয়েছে, এই জন্য আমি চলে যাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি তাকে ফলো করো। জিরাটও প্যানিকে ফলো করে, আর এই খবর না জেনেই প্যানি গিয়ে মোজোর সাথে দেখা করে। মোজো বলে, এখন তোমাকে জেজের বাসা থেকে বের হওয়া উচিত, বেশি দিন সেখানে থাকা ঠিক হবে না, কারণ খুব তাড়াতাড়ি তোমার উপরে তাদের সন্দেহ হতে পারে। তুমি দূরে কোথাও চলে যাও যেখানে তোমাকে কেউ চিনবে না। কিন্তু প্যানি বলে, যতদিন এই কেস শেষ না হবে ততদিন আমি সেখানেই থাকবো, আমি নিজের সুরক্ষা নিজেই করে নেব, কারোর আমার উপর সন্দেহ হবে না, তুমি চিন্তা করো না। তারপরে মোজো প্যানিকে একটা ব্রেসলেট দেয় আর বলে, এটার মধ্যে ট্র্যাকিং ডিভাইস আছে যেটা তোমার লোকেশন আমাকে বলে দেবে। যদি তোমার কখনো বিপদ হয় তাহলে এই বাটনটাকে টিপে দেবে, তাহলে আমি তোমাকে বাঁচাতে চলে আসব। এই দুজনের কথা বলার সময় জিরার ছবি তুলে নেয়, আর সে নেইলকে কল করে বলে, আপনার সন্দেহ ঠিক, প্যানি হলো এই গুপ্তচর যে আমাদের ভেতরে থেকে আমাদের বিরুদ্ধে কাজ করছিল। ওইদিকে জেজে জেলে খাবার খাচ্ছিল, মনে হয় বাকি লোকও লাঞ্চের জন্য চলে গেছে। জেজের যে সিনিয়র লয়ার আছে সে ক্যামেরা বন্ধ করে জেজের সাথে দেখা করতে যায় আর বলে, আমাকে মাফ করবেন, আমি কিছু করতে পারবো না। জেজে তার উপরে চিল্লাচিল্লি শুরু করে আর বলে, আমি তোমাকে লয়ার বানিয়েছি, তুমি আমাকে বেল করিয়ে দাও, আর আমি কোর্টে এটা প্রমাণ করব যে এসব কিছু লি আর জিনার প্ল্যান। একটা কাজ করো, লি আর জিনাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দাও, তখন আমরা প্রমাণ করতে পারবো যে তাদের এভিডেন্সও মিথ্যে, আর তাদের উপরে তাড়াতাড়ি কোনো কেস করো, যেরকম ইলিগাল লবিং, ইনকাম ট্যাক্স রেট ইত্যাদি, যা খুশি তাই করো, কিন্তু তাদের উপরে কেস করো। পরের দিনই জিনার অফিসের আইটি রেড পড়ে, যেখানে জন বসা ছিল, আর সে আইটি অফিসারকে বলে, স্যার এটা কিরকম মজা, আমরা তো এখন উপার্জন শুরুই করিনি। কিন্তু তারা সব জায়গায় সার্চ করা শুরু করে। তারপরে তারা লিয়ের সাথে দেখা করার জন্য ডোডো গ্রুপের হোটেলে যায় আর বলে, আমরা ইনফরমেশন পেয়েছি আপনারা ইলিগাল লবিং করেন, এই জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য আপনাকে আমাদের অফিসে যেতে হবে। আর লি তো চুপ করে থাকার মতো না, তাও সে তাড়াতাড়ি তার বাবা মানে তার সংগঠনের বসকে কল করে বলে, আপনি চায়নাতে কোনো বড় লোকের সাথে কথা বলুন আর আমাদের এই প্রবলেম থেকে বের করুন। তারপরে তারা লিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। তখন সামনে থেকে জেজে আসে, কারণ সে অস্থায়ী বেল পেয়েছিল, কিছুদিন পর তার কেস চলবে কোর্টে। জেজে লিকে বলে, বাবা তোমার কি মনে হয় আমি তোমার সেই পুরনো বোকাশোকা আঙ্কেল? আমি এখন অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছি, মনে হয় তুমি সেটা জানো না। এর মধ্যেই লয়ারের কানে তার অ্যাসিস্ট্যান্ট কিছু বলে, আর সে লিকে বলে, সরি স্যার, মনে হয় এই লোকেরা ভুল করে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে এনেছে। জেজে তো চমকে যায় আর বলে, এইসব কি বলছো? আর তখন লি তার ডায়লগ শুরু করে যে একেই বলে আসল পাওয়ার। তুমি কি আমাকে সেই পুরনো মাসুম আর অন্ধ লি ভেবে রেখেছো যে তোমার জন্য জেলে গিয়েছিল? এটা আমার নতুন অবতার আঙ্কেল, এই গেমে তো আমি জিতবো। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या?
फ्लावर नहीं, फायर है। এটা বলে সে চলে যায়। জেজে তো রাগ আরো বেশি হয়ে যায়, কিন্তু তখন জেজে লয়ার বলে, স্যার চায়না থেকে অনেক বড় লোকের কল এসেছিল, এজন্য আমাদের তাকে ছাড়তে হলো। যদি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি তাহলে আমাদের ওপরে সন্দেহ হবে। এদিকে জেজেকে নিতে প্যানি আর বডিগার্ড আসে। প্যানি বলে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আরো সাবধানে থাকতে হবে। জেজে বলে, না, এর মধ্যে তোমার কোনো ভুল নেই, আমাদের দুজনকে খুব সাবধানে থাকতে হতো। তারপরে তারা যখন বাসায় আসে তখন নেইল জেজেকে একাই রুমে নিয়ে গিয়ে জোরে একটা থাপ্পড় মারে। তখন জেজে অসহায় হয়ে বলে, আপনার রাগ করা স্বাভাবিক। নেইল বলে, আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে এই ইলেকশনে ভুল করেও চিটিং করবে না, কিন্তু তুমি তো আমার কথাই শোনোনি। তারপরে নেইল জেজেকে একটা কভার দেয় যার মধ্যে অনেকগুলো ছবি ছিল, যার থেকে পরিষ্কার বোঝা যায় প্যানি মোজোর সাথে দেখা করতে গিয়েছিল, আর প্যানি এখানকার সব ইনফরমেশন মোজোর সাহায্যে লিখে দিচ্ছিল। তখন জেজে প্ল্যান করে যে আমরা প্যানিকে বলবো না যে আমরা তার সত্যিটা জেনে গেছি, আর এইভাবে আমরা তাকে জেনে শুনে ভুল ইনফরমেশন দেব, আর লিকেও সেও ভুল ইনফরমেশন দিয়ে দেবে। এরকম ভাবে সে না জেনে আমাদেরকে সাহায্য করবে, আর সেও এটা জানতে পারবে না। টিভিতে দেখানো হয় জেজের কেসের সত্যিটা জানার জন্য একটা স্পেশাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আর যদি সে প্রমাণ করে দেয় যে ইলেকশনের রুলসের বিপক্ষে গিয়ে অন্য ক্যান্ডিডেটকে ঘুষ দেয় তাহলে জেজের কঠিন শাস্তি হবে। টিভিতে এসব কিছু দেখে লি সিদ্ধান্ত নেয়। এখন তো নেইলও জেজের সাথে আছে, আর যদি আমরা কোনোভাবে জেজে থেকে নেইলের সাপোর্ট কেড়ে নেই তাহলে জেজেকে খুব সহজেই ফেলে দিতে পারবো। তাই লি নেইলের সাথে মিটিং করে আর বলে, জেজে ভুলের পর ভুল করছে, আর আমি চাই আপনি তাকে সাপোর্ট করবেন না। যদি আপনি আমার কথা মানেন তাহলে এর পরে ইলেকশনে আমি আপনাকে সাপোর্ট করব। আমি কি সেটা হয়তো আপনি জেনেই গেছেন। একদিক দিয়ে তো নীল পদবীর কথা শুনে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তারপরে বলে যে তুমি যা ইচ্ছা তাই করে নাও, আমি জেজেকে সাপোর্ট করা বন্ধ করব না, আমি সব সময় তাকেই সাপোর্ট করব। লি বলে, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। এই কথা বলে লি আর মোজো বাইরে চলে যায়। মোজো বলে, তুমি যা বললে এসব কিছু কি সত্যি? যদি নীল তোমার কথাতে রাজি হয় তাহলে কি তুমি প্রেসিডেন্ট ইলেকশনে তাকে সাপোর্ট করবে? লি হাসে আর বলে, আমি তো এমনি বলেছি, এরকম হারামখোরদের হাতে দেশ দিলে তাহলে ভাবো তারা এই দেশকে ডুবিয়ে ছাড়বে। এখান থেকে আমাদের প্রেস মিটকে দেখানো হয় যেখানে নেইল যে সাপোর্টে বলে, যত ইচ্ছে তত ভুল এভিডেন্স জমা করা হোক না কেন, কিন্তু আমার জামাই যে ওইসব কিছু থেকে বের হয়ে আসবে, আর তারপর আপনারা তা সত্যিই আসল রূপ দেখবেন যে সে কতটা ভালো। অন্যদিকে সরকারের পক্ষ থেকে একটা লয়ারকে সিলেক্ট করা হয় যার এখন পর্যন্ত কোনো খারাপ রেকর্ড নেই, আর সে অনেক ইমানদার। ওই লয়ারকে জেজের জন্য কোর্টে পেশ করা হয়, যার থেকে জানা যাবে যে ভুল নাকি সঠিক। আর এই কাজের জন্য সরকার জিনাকে বেছে নিয়েছে। ওইদিকে জেজে প্যানের সাথে বারে বসে ড্রিঙ্ক করছিল। জেজে বলে, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জেলে আছে, আর আমি তাকে সেখানেই মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। প্যানি অবাক হয়ে যায় আর বলে, এসব আপনি কিভাবে করবেন, তাও আবার জেলের ভেতর? জেজে বলে, আমার কাছে অনেক ভালো প্ল্যান আছে। আসলে সে ডায়াবেটিস ইনজেকশন নেয়, আর যদি আমরা ওই ইনজেকশনে বিষ মিশিয়ে দেই তাহলে ইনজেকশন নিতেই সে মারা যাবে। এরকম ভাবে জেজে জেনে শুনে তার প্ল্যান প্যানিকে বলে দেয়, কারণ জেজে জানে প্যানি এই কথা শুনে সোজা মোজোকে গিয়ে বলবে, আর প্যানিও গিয়ে মোজোকে এই কথা বলে দেয়। মোজো বলে, যদি সে এরকম করে তাহলে সে আরও ফেঁসে যাবে, তাহলে এটা তো নিজে থেকেই তার বিরুদ্ধে একটা স্ট্রং এভিডেন্স তৈরি হবে, তাহলে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো যে সে কত বড় ক্রিমিনাল। তারপর এই কথা মোজো লিকেও বলে দেয়, আর তারা এর মাধ্যমেই তাদের পরের প্ল্যান তৈরি করে। জিনা লিয়ের থেকে দূরে থাকার চেষ্টা করে, আর তাই তাকে অ্যাভয়েড করে, কিন্তু দুজনেই তো জেজের থেকে বদলা নিতে চায়। এজন্য না চাওয়া সত্ত্বেও তাদের দুজনকে একসাথে কাজ করতে হয়। জিনা তো লিকে সত্যি কথাটা বলতে চায়, কারণ সে লিকে খুব ভালোবাসে, আর মোজো তো তাকে নিষেধ করেছিল যে তোমার কথা মনে পড়লে রিয়েল জীবন এসে চলে যেতে পারে। এই জন্য জিনা লিকে অ্যাভয়েড করে, আর এইসব কিছু লি নোটিশ করে। আর লি সোজা জিনাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? তোমার ওই বয়ফ্রেন্ড এন্ড্রয়ের জন্য? জিনা বলে, না, এরকম কোনো ব্যাপার না, কিন্তু তুমি আমার পার্সোনাল ব্যাপারে এসো না, এটাই ভালো হবে। লি বলে, দেখো, তোমার পার্সোনাল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু হ্যাঁ, আমাদের দুজনের উদ্দেশ্য এক, জেজেকে শেষ করা। এই জন্য আমি তোমার সাথে বেশি সময় কাটাতে চাই, তোমার সাথে জেজের বিরুদ্ধে প্ল্যান তৈরি করা, কারণ তুমি যখন হাসো তখন আমার ভালো লাগে, কিন্তু আমি এর কারণ জানি না। তাই যদি তুমি আমাকে অ্যাভয়েড না করো তাহলে আজকে রাতে আমার সাথে ডিনার করবে কি? জিনাও বুঝতে পারে না যে সে কি বলবে, কিন্তু এটা তো এমন কথা যে সে নাও করতে পারছে না। তাই জিনা মোজোর দিকে একবার তাকায় যে আমি কি করব, কিন্তু তখন মোজো ইশারায় বুঝিয়ে দেয় যে ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে খেয়াল রেখো যে সে যেন তোমার ব্যাপারে কিছুই জানতে না পারে। তো পরের সিনে জিনা আর লি রেস্টুরেন্টে বসে ডিনার করছিল।
তখন সেখানে সিন্ডি আসে। লি আর জিনাকে একসাথে দেখে সে রেগে বোম হয়ে যায়। জমি জমা টাকা পয়সা কিছুই স্বামীর নাই রে, কি খায়া যে বাঁচি রে। তখন সিন্ডি এন্ড্রুকে কল করে বলে, জিনা তো তোমার গার্লফ্রেন্ড তাই না? তুমি তাকে অন্য কারোর সাথে কিভাবে পাঠিয়েছো? তুমি জানো এখানে লি আর জিনা হেসে হেসে কথা বলছে, তুমি এসে জিনাকে নিয়ে যাও। কিন্তু তখন এন্ড্রু বলে, আমি জানি তারা দুজন যে কেসের জন্য ডিসকাস করছে, তুমি শুধু শুধু আমার মাথা খেও না, কেটে দাও কল। এটা বলে সে নিজেই কল কেটে দেয়। কিন্তু সিন্ডি কারোর কথা শুনেই না, আর তাদের টেবিলের কাছে গিয়ে লিকে বলে, শোনো, আমার তোমার সাথে বিজনেসের ব্যাপারে ইম্পর্টেন্ট কথা আছে, এখনই সেটা তাকে বলো সে যেন এখান থেকে এখনই চলে যায়। তখন জিনা উঠে বলে, আমরা অন্য কোনো দিন ডিসকাস করব। এটা বলে সে চলে যায়। লি জিনাকে থামানোর জন্য ওঠে, কিন্তু সিন্ডি তাকে থামিয়ে দিয়ে বলে, আরে চলো না, আমরা দুজন ডিনার করি। অন্যদিকে যে বডিগার্ডকে বলে, প্যানি হয়তো মুজোকে বলে দিয়েছে যে আমি ইনজেকশনের মাধ্যমে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তাদের এরকম বলে আমি অন্যভাবে তাদের উপরে হামলা করার চেষ্টা করব। পরের সিনে প্যানি যখন বাইরে যাচ্ছিল তখন নেইল বলে, আমাকে হাসপাতালে ড্রপ করে দেবে? প্যানি বলে, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। এটা বলে সে নেইলকে গাড়ি করে নিয়ে যায়। কিন্তু নেইল প্যানিকে এমন একটা হাসপাতালের নাম বলে যেটা অনেক দূরে। প্যানি বলে, আশেপাশের ভালো হসপিটালে কেন দেখাচ্ছেন না? এত দূরে আসার কি প্রয়োজন? নেইল তখন বলে, আসলে ওটা স্পেশালিস্ট হসপিটাল, যেখানকার ট্রিটমেন্ট অন্য জায়গায় পাওয়া যায় না। অবশেষে তারা ওই হাসপাতালে পৌঁছে যায়। সেখানে লোকও কম ছিল। নেইল বলে, এখানে শুধু ওই লোকেরাই আসে যারা অনেক অসুস্থ। প্যানি জিজ্ঞাসা করে, এরকম কোন রোগীর সাথে দেখা করতে এসেছেন আপনি? নেইল বলে, ওই রোগী তুমি, তোমার শরীর এখন অনেক খারাপ হতে যাচ্ছে। এই কথা শুনে প্যানি বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, তার সত্যিটা সবাই জেনে গেছে। এর মধ্যে জিরাট আর তার কিছু লোকজন সেখানে এসে প্যানিকে ধরে ফেলে আর অন্য একটা রুমে টেনে নিয়ে যায়। আসলে নীল ভয় করছিল যে প্যানি আবার কোর্টে জেজের বিরুদ্ধে কোনো সাক্ষী না দিয়ে দেয়, এই জন্য সে প্যানিকে ধরে এখানে বন্দি করে রাখার প্ল্যান করেছে। তারা প্যানিকে বেডের সাথে বেঁধে রাখে, তারপরে তাকে একটা পেপার দেখানো হয় যেখানে প্যানি থেকে জোর করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। নেইল বলে, এখানে লেখা আছে তোমার খুব ভয়ানক একটা অসুখ হয়েছে, এই জন্য তুমি বাইরে কোথাও যেতে পারবে না, আর না কোর্টে জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে। প্যানি বলে, আপনার কি আমাকে মেরে ফেলবেন? নেইল বলে, এটা তুমি কি বলছো? আমি জেজের মতো জল্লাদ নই যে তোমাকে মেরে ফেলবো, কিন্তু হ্যাঁ, তুমি এই রুমের বাইরে পা রাখতে পারবে না। এই কথা বলে সে চলে যায়। প্যানি সেখানে চিৎকার করে, ডাকাডাকি করে, রশি খোলার চেষ্টা করে, কিন্তু সে নড়াচড়াই করতে পারে না। অন্যদিকে হাসপাতালে রোগীদের ওষুধ দেওয়া হয় আর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ওই ইনজেকশন নিতে আসে, কিন্তু তখনই কোনো একজন কয়েদি পেছন থেকে একটা ইনজেকশন বের করে। গার্ড তাকে তাড়াতাড়ি ধরে ফেলে, কারণ তারা ভাবে এটা হয়তো জেজের লোক যে ক্যান্ডিডেটকে ইনজেকশন দিয়ে মারতে এসেছে। তখন গ্রেও এই কথা মোজোকে বলে। মোজো লিকে বলে, জেলে জেজের যে লোক আছে সে ধরা পড়ে গেছে। যদি আমরা প্রমাণ করতে পারি যে ওই ইনজেকশনের মধ্যে বিষ আছে, তাহলে জেজে একদম পুরোপুরি ফেঁসে যাবে। অন্যদিকে জেজে যখন এই কথা জানতে পারে তখন সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে যে লোককে প্ল্যানের জন্য তৈরি করেছিল সে ধরা পড়ে গেছে। তো এরপর মিডিয়ার লোকেরা জেজেকে প্রশ্ন করে, আপনি কি এই কেসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? জেজে বলে, অবশ্যই করতে পারবো, কারণ আমার উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, হয়তো আজকেও আমার উপরে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হবে, কিন্তু আমি মিথ্যাকে ভয় করি না, কারণ আমার কাছে সত্যির শক্তি আছে। মিডিয়ার লোকেরা বলে, এসব কিছু কে করছে? আপনার কার উপরে সন্দেহ? এর মধ্যে লি আর জিনা টিম সেখানে চলে আসে। তখন জেজে তাদের দিকে ইশারা করে। তখন মিডিয়ার লোকেরা লির দিকে যায়। লি বলে, কিছুক্ষণ পর আমরা কোর্টে সব এভিডেন্স দিতে চলেছি, তখন জানতে পারবেন জেজের আসল রূপ কি। তো এখানে জেজেকে দেখানো হয় যে এসব শুনে হাসছিল আর বলে, গেমের টুইস্ট এসেছে, আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।